হুট করে ইরানে হামলা বন্ধ, পিছু হচ্ছে কি মার্কিন বাহিনী, নাকি স্থল অভিযানের আগাম প্রস্তুতি? ইউক্রেন কেন তেহরানের টার্গেটে? ককরোচ পার্টির নতুন সতর্কবার্তা, বিপদ বাড়ছে কি বিজেপি সরকারের? খসে পড়ছে শিক্ষা, ধর্ম, কৃষি নিয়ে মোদির চক্রান্তের মুখোশ। সফল আন্দোলন শেষে ঘরে ফিরল ভারতীয় শিক্ষার্থীরা। সরকার পতন না হলেও এটিকে কাঁপন ধরিয়েছে মোদির গতিতে, কি বলছেন বিশ্লেষকরা? ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে চরম বিপর্যয়ের মুখে স্পেন ও ফ্রান্স, ঘরহারা লাখো লাখো মানুষ নাকি জলবায়ু পরিবর্তনকে দায়ী? টানা 13 দিন ইরানে মুহুর্মুহু হামলার পর হুট করেই লাগাম টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি তেহরানের কঠিন প্রতিরোধ ও হুঁশিয়ারি আমলে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে মার্কিন বাহিনী? অনেকেই বলছেন এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে মার্কিন গণমাধ্যমে আসা আমেরিকার সামরিক সরঞ্জামের মজুদ নিয়ে বিশেষ প্রতিবেদন। শুধু কি অস্ত্রের মজুদ নিয়ে অনিশ্চয়তায় এমন সিদ্ধান্ত, নাকি ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিতে সাময়িক বিরতি নিয়েছে মার্কিন বাহিনী? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো হরমুজ প্রণালী এবং মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার জন্য প্রস্তুত ইরান, কিন্তু আগাম ঘোষণা ছাড়া হুট করেই পিছু হটল হামলার প্রশ্নে বরাবরই অগ্রগামী যুক্তরাষ্ট্র। অস্ত্রের মজুদে টান পড়েছে আমেরিকার। এমন খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে যেতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে হামলা স্থগিত করেন তিনি। ইরান লক্ষ্য করে টানা 13 দিনের হামলার বাস্তবতা নিয়ে আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আর মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেন কেইন। ওই বৈঠকে ভেন্স ও কেইন অস্ত্রের মজুদ, অর্থনৈতিক বাস্তবতা এবং অন্যান্য সংকট নিয়ে ট্রাম্পকে সতর্ক করেন। এরপর ইরানকে শায়েস্তা করার চতুর পরিকল্পনা সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে টানা 38 দিনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে এসেছে। গত 12 জুলাই প্রথমবারের মতো এমন খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় সর্বাত্মক যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী তাদের মজুদে থাকা 50% থাড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। নিঃশেষ হয়েছে টমাহক মিসাইলের মজুদের 30%। এখানেই শেষ নয়। আমেরিকার জন্য উদ্বেগজনক খবর হচ্ছে বর্তমান মজুদে বড়জোর আর 3 থেকে 4 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে মার্কিন বাহিনী। এই গুরুতর খবরটি রবিবার দ্বিতীয়বারের মতো সামনে আনলো সিএনএন। অস্ত্রের মজুদে টান পড়ায় এবার ওয়াশিংটন ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথে আবার হাঁটতে শুরু করবে, এমন খবরও প্রকাশ করছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। একে ট্রাম্পের বিকল্প পরিকল্পনা বলছে সংবাদ মাধ্যমগুলো। যদিও কয়েকদিন ধরে ইরানে স্থল হামলার গুঞ্জন চলছে, আচমকা যুদ্ধ স্থগিতের এই বিষয়টিকে সেই প্রস্তুতির অংশও মনে করছেন কোনো বিশ্লেষক। ইরানে স্থল অভিযানকে প্রেসিডেন্ট ট্রাম্প যতটা সহজ ভাবছেন, আসলে কি ততটা সহজ হবে? এ পথে হাঁটলে আমেরিকা বড় ধরনের চোরাবালিতে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘদিন দফায় দফায় বিমান হামলার পরও তেহরানকে কাবু করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। স্থল হামলা হলে তার চেয়েও বড় পরাজয়ের মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী সামরিক বাহিনী ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি সম্পর্কে মার্কিন বাহিনীর তেমন কোনো ধারণাই নেই। আর এ ধরনের অভিযানে বিপুল খরচের বোঝা বহন করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হবে। এদিকে 13 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের 200 জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া সংঘাতে মার্কিন ঘাঁটিগুলোতে অবস্থানরত 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সহ অসংখ্য অপারেশনাল অবকাঠামো ধ্বংস করেছে ইরান। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি এ দাবি করেন। বলেন, যুক্তরাজ্য, ইসরায়েল কিংবা আমেরিকার কোনো নতুন করে তেহরানের জন্য হুমকির কারণ হয়, তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। নতুন করে সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে আরামকো তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে হুথি বাহিনী। এই যে কে কিভাবে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান, কিভাবে তারা জানে কোথায় আছে মার্কিন সেনা? আন্তর্জাতিক বিশ্বে গেল কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন প্রযুক্তি আর রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে ইরানকে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারাও দাবি করেছে, সবশেষ 38 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত ছিল। আর এসব অস্ত্র কি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি, নাকি পেছনে আছে চীন, রাশিয়া? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
চীনের প্রযুক্তি এবং রাশিয়ার কৌশল ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু শুধুই কি প্রযুক্তি আর কৌশলী পরিকল্পনা দিয়ে সহায়তা করছে চীন রাশিয়া, নাকি ইরানকে অস্ত্রও দিচ্ছে তাদের অন্যতম মিত্র দেশ দুটি? সম্প্রতি জর্ডানে ইরানের নিখুঁত হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসের পর এ প্রশ্ন নতুন করে জোরালো হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নড়েচড়ে বসে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। পেন্টাগন এ পর্যন্ত কোনো কুলকিনারা না করতে পারলেও একাধিক বিশ্লেষকের বরাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান। তুলে এনেছে ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা এবং দেশটির সামরিক সক্ষমতার উৎস। চলমান 14 দিনের সংঘাতে বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আমেরিকার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারছে না। গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে না। পারলেও সেটি ভেদ করার সক্ষমতা রাখে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু কিভাবে তা সম্ভব? তেহরান ওয়াশিংটন 38 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি ওই যুদ্ধের পরও ইরানের কাছে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত আছে। আর ওই মিসাইল ব্যবহারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, কৌশলগত চালনা এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনায় চীন ও রাশিয়ার কাছে সহযোগিতা পায় ইরান। এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিগুলোতে হামলার জন্য যথেষ্ট? এখানেই আসে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান, যদিও এর পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এ নিয়ে তদন্ত বহাল রয়েছে। ইরানকে সাহায্য করছে চীন রাশিয়া। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো এমন দাবি করেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রীর ওই দাবির বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তারা। এরপরও চীন এবং রাশিয়া অস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, আন্দোলনের কেবল শুরু, ভবিষ্যতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্ররা। সরকারের বিরুদ্ধে আন্দোলনে জয়লাভের পর রবিবার সকালে এমন মন্তব্য করেন দীপকে। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারতের জেনজি প্রজন্মের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনের শুরু হয় ককরোচ জনতা পার্টির হাত ধরেই। আন্দোলন শেষ করলেও রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, আন্দোলনের এই পুরো সময়টা সবার জন্য অনেক কঠিন ছিল, তবে ভারতের জেনজিরা তা করে দেখিয়েছে। অবশ্য সিজিপির পথ চলা এখনই শেষ হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, সামনে আরো অনেক কাজ বাকি আছে। এদিকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়ে ক্যাবিনেট বৈঠক করেছেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নতুন শিক্ষামন্ত্রী সঠিকভাবে সততার সাথে নিজ দায়িত্ব পালনের আশ্বাস দেন। এর আগে ছাত্র জনতার সব দাবি সরকার মেনে নেওয়ার পর বিক্ষোভ কেন্দ্র দিল্লির যন্তর মন্তর ছেড়ে বাড়ি ফিরে গেছে আন্দোলনকারীরা। ভারতের বিভিন্ন প্রদেশে এখনো চলছে সিজেপির আনন্দ মিছিল। এদিকে আমেরিকার সাথে বেসামরিক পরমাণু চুক্তি সই করে চরম বিপদে পড়েছে সৌদি আরব। কাগজে কলমে পরমাণু চুক্তিটি সই হওয়ার পরদিনই এতে নাটকীয় সত্য জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু প্রযুক্তি পাবে না রিয়াদ। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে মেনে না নেয়ার পুরনো নীতিতে অটল সৌদি আরব। ট্রাম্পের হঠাৎ এমন বদলে যাওয়ায় পদক্ষেপে এখন চরম অনিশ্চয়তায় আমেরিকা সৌদি ঐতিহাসিক পরমাণু চুক্তি। শেষ পর্যন্ত কি করবে সৌদি আরব? ফিলিস্তিন নীতিতে কি আপোষ করবে, নাকি বিকল্প হিসেবে হাত মেলাবে চীন রাশিয়ার সাথে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু শক্তি পাবে না সৌদি আরব। দুই দেশের মধ্যে কাগজে কলমে চুক্তি সই হওয়ার পরপরই হঠাৎ করে নাটকীয় শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, পরমাণু সুবিধা পেতে হলে রিয়াদকে আগে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, যোগ দিতে হবে আব্রাহাম অ্যাকর্ডে। অন্যদিকে সৌদি আরব শুরু থেকেই বলে আসছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে তারা মেনে নেবে না, আর ইসরায়েল কিছুতেই ফিলিস্তিনের স্বাধীনতা সহ্য করবে না। ফলে ট্রাম্পের শর্ত রিয়াদের পুরনো ফিলিস্তিন নীতির সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেল। সেক্ষেত্রে এখন প্রশ্ন হলো, চুক্তি বাঁচাতে ফিলিস্তিনকে ভুলে গিয়ে সৌদি আরব কি ইসরায়েলকে এবার স্বীকৃতি দেবে? আমরা এটা নিয়ে সরাসরি কথা বলিনি, কিন্তু কথাটা সবসময় পরিষ্কার ছিল। আমাদের জ্বালানি মন্ত্রী ক্রিস এটা জানতেন, এমনকি সৌদি আরবও জানতো যে তারা যদি আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দেয় তাহলে আমি এই চুক্তিটি করব না। তারা ভালো করে জানতো যে কংগ্রেসের অনুমোদন এবং বিভিন্ন বিষয় অনুসারে এই চুক্তি কার্যকর করতে হলে সৌদিকে আব্রাহাম অ্যাকর্ডে সই করতেই হবে। এই আব্রাহাম অ্যাকর্ড তো দারুণভাবেই সফল হয়েছে। তবে পরমাণু সুবিধা পেতে হলে আমরা তাদেরকে এই চুক্তিতে চাই। আমরা মনে করি এটা খুব ভালো একটি পদক্ষেপ। আমাদের বিশ্বাস আব্রাহাম অ্যাকর্ডই মধ্যপ্রাচ্যে শান্তি আনবে। সৌদির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও ট্রাম্পের নতুন শর্ত চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বহুল আলোচিত আব্রাহাম অ্যাকর্ড হল আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে হওয়া একটি ঐতিহাসিক কূটনৈতিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের পুরনো শত্রুতা ভুলে গিয়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা। 2022 সালে এই প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মূলত এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বৈধতা পায় দখলদার রাষ্ট্র ইসরায়েল। বাইডেন প্রশাসনের সময় প্রস্তাবিত এক পরিকল্পনায় বলা হয়, সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে বিনিময়ে তাদেরকে পারমাণবিক সহযোগিতা দেবে ওয়াশিংটন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হলে অনেকটাই থেমে যায় আলোচনার গতি। গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় পারস্পরিক বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একমত হন ট্রাম্প ও এমবিএস। আর সেই প্রেক্ষিতেই গত 22 জুলাই দুই পক্ষের মধ্যে পরমাণু চুক্তি হওয়ার বিষয়টি সামনে আনে ওয়াশিংটন ও রিয়াদ। সৌদি আরবের মূল লক্ষ্য ছিল চুল্লি স্থাপন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু প্রযুক্তির মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন করা। মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের পরই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের দেয়া নতুন শর্তে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কূটনৈতিক দূরত্ব বৃদ্ধি পাবে বলে ধারণা বিশ্লেষকদের। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে গেলেও সৌদি আরবের সামনে বিকল্প পথ খোলা আছে। চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো পরাশক্তিগুলোর সাথে জোট বেঁধে নিজেদের পরমাণু শক্তি পূরণের সুযোগ পাবে রিয়াদ। তবে সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে তৈরি হবে গভীর জটিলতা। একটি নয়, একই দিনে পরপর দুটি মসজিদে আগুন দেয়া হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে আল কোরআন, দেয়ালে লেখা হয়েছে আপত্তিকর বক্তব্য। মুসলিমদের ওপর এমন নজিরবিহীন বর্বরতা চালিয়ে আবারও আলোচনায় পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করা ইহুদিরা। ইসরায়েলের সরকারি ইন্ধনে সেখানে অবৈধ বসতির বিস্তার বাড়ার সাথে ক্রমেই বাড়ছে উগ্র ইহুদিদের তাণ্ডব। ফিলিস্তিনি বসতিতে নিয়মিত হামলা, অগ্নিসংযোগ আর হত্যার মতো বর্বর কাণ্ডে ভীতি ছড়াচ্ছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। প্রতিবেশী আরব দেশগুলোর নেতারা এমন বর্বরতায় নীরব দর্শক হয়ে থাকলেও এবার তাদের লজ্জা দেওয়ার মতো কাজ করে দেখালেন খোদ ইসরায়েলিরা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জ্বলছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতবাড়ি, আগুনে পুড়ে ছাই মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন। আক্রোশ আর তাণ্ডব থেকে রেহাই পায়নি মসজিদও। মসজিদে শুধু অগ্নিসংযোগই নয়, মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতিতে লিখে দেয়া হয়েছে, এটা ইহুদি জায়ানবাদের প্রতিশোধ। বর্বর তাণ্ডবের এমন চরম দৃষ্টান্ত স্থাপিত হয়েছে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস ও তুলকারেমের দুটি মসজিদে। বসতবাড়ি দখল আর গবাদি পশু ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুড়িয়ে দেয়া হচ্ছে ফসল থেকে শুরু করে পোষা পশু পাখিও। মুসলিম হলেই চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাসবাদী হিসেবে। কোনো বাজবিচার ছাড়াই পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরও। সভ্যতার এমন চরম অবমাননা হচ্ছে পশ্চিম তীরে। আর হেসে খেলে এসব অঘটন করেই ক্ষান্ত হচ্ছে না
অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। এগুলো ভিডিও করে ছবি তুলে প্রচারের কাজটিও করছে তারা। এমন অবস্থায় নীরব কেন বিশ্ব মোড়লরা? লেবাননে প্রতিদিনের তাণ্ডব থামার পর আবারও কি ফিলিস্তিনি নিধনযজ্ঞে নামতে যাচ্ছে ইসরায়েলিরা? ফিলিস্তিনিদের রক্তপিপাসু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবাধ প্রশ্রয় আর ইন্ধনে পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নির্মমতার মাত্রা। পশ্চিম তীরের ৪৫ থেকে ৫০% এলাকা এখন ইসরায়েলের দখল ও নিয়ন্ত্রণে। জঙ্গি ও সন্ত্রাসবাদের দোহাই দিয়ে পশ্চিম তীরের গ্রামগুলোতে তল্লাশি, অস্ত্র জব্দ আর গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর এই কৌশলী আগ্রাসনে কয়েকদিন আগেও ড্রোন হামলায় হত্যা করা হয়েছে ৪ ফিলিস্তিনিকে। অবৈধ দখলদার ইহুদিদের তাণ্ডবে কয়েক সপ্তাহে খালি হয়েছে পশ্চিম তীরের আরও ২০টি গ্রাম। এত ব্যাপক আর দীর্ঘমেয়াদী জাতিগত নিধন আর দেখেনি বিশ্ব। রাত হলেই অবৈধ বসতি স্থাপনকারী শত শত ইসরায়েলি ঢুকে পড়ছে ফিলিস্তিনি বসতি আর গ্রামগুলোতে। গাড়ি, বাড়ি, খামার আর স্থাপনায় দিচ্ছে আগুন। ফিলিস্তিনিদের অভিযোগ, এতে সহায়তা করছে খোদ ইসরায়েলের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় ২০০ জন বসতি স্থাপনকারী গ্রামটিতে আক্রমণ করে। তারা গ্রামের সীমান্ত ঘেঁষা বাড়ি আর গাড়িগুলোতে হামলা চালায় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। প্রতিদিনই ঘটছে এমন নৃশংসতা। ফিলিস্তিনিদের উপর নিয়মিত এই নৃশংস অপরাধ দেখে আরব নেতারা শুধু নীরব দর্শকের ভূমিকা রাখলেও বিবেকের তাড়নায় সোচ্চার হয়েছেন তেল আবিবের বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনী ও অবৈধ স্থাপনাকারীদের অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ ইসরায়েলিরা। নিজ জাতিগোষ্ঠীর এমন বর্বরতায় লজ্জিত হয়ে নিন্দা জানিয়েছেন তারা। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিনি বসতি ঘিরে ইহুদিদের চলমান বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।